বলো জয় জয় পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি গুরু চাঁদ প্রেমানন্দে একবার হরি হরি ভাবুক কবি পাগল বিজয় সরকার। পাগল বিজয় সরকার তাই বললেন, কখনকার সময় হবে ও কেবল যাই যাই বলে কেবল যাই যাই বলে যাই যাই বলে কেবল যাই যাই বলে উঠেছে রো আকাশ বাতাস ধনিয়া জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া। হ্যাঁ হ্যাঁ, জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া, জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া। কেবল যাই যাই বলে উঠেছে রো যাই যাই বলে উঠেছে, যাই যাই বলে উঠেছে রো আকাশ বাতাস ধনিয়া এই তো দুনিয়া। জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া। হারমোনিটা কম। ও জীবনে বসন্তের সবুজ ও জীবনে বসন্তের সবুজ ওরে মুছে গেছে রে বাবুজ সংসার সংঘাতে তোর হলো না সে বুঝ, হলো না সে বুঝ। অতই বুঝলি না রে ওরে অবুঝ, আরে বুঝলি না রে ওরে অবুঝ দেখি আয়ার শুনিয়া। জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া। বেঁধে ভাঙন কুলে ঘর ওরে ভুলে গেছো পরাৎপর কত ভাঙে কত গড়ে এই না নদীর চর। এই না নদীর চর। অথবু জড়াইয়ে আছো তার ভিতর, জড়াইয়ে আছো তার ভিতর, ওরে জড়াইয়ে আছো তার
মায়াতে জাল বুনিয়া এই তো দুনিয়া জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া ভাবুক কবি প্রেমিক কবি পাগল বিজয় উনি লিখলেন কেবল যাই যাই বলে উঠেছে রোল আকাশ বাতাস ধনিয়া জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া শুধু আসার যাওয়া যে আসে যে চলে যায় কেউ থাকে না এই ধরায় এই দুনিয়াটা তাই তাহলে মানুষের মধ্যে কেন এত লড়াই জীবনের বসন্তের সবুজ মুছে গেছে রে অবুজ সংসার সংঘাতে তোর হলো না সে বুঝ বসন্তের সবুজ মানে জীবনের বসন্তকাল এই বসন্তকাল থাকে কয়দিন বাল্যকাল থেকে যৌবনকাল যে কয়দিন একবার বার্ধক্য নেমে এলে তখন আর এই সবুজ রং কি আর থাকে সব শেষ হয়ে যায় জীবনের যৌবনকালটাকে বসন্তকাল বলা হয় যা একবার চলে গেলে মানব জীবন থেকে আর ফিরে পাওয়া যায় না বলছে নদীর এক কুল ভাঙে এক কুল গড়ে জীবন নদীর কুল একবার ভেঙে গেলে আর তা গড়ে না নদীর জোয়ার চলে গেলে তা শ্রাবণে ফিরে পায় কিন্তু মানব জীবনের জোয়ার একবার চলে গেলে আর তা ফিরে আসে না সাধন ভজন যা কিছু এ একমাত্র বাল্যকাল থেকে যৌবনকাল এইটুক সময়ের ভিতর এই বুড়ো বয়সে ডাকাডাকি আর কাশাকাশি করা বেড়ায় সমান হতে কিছু হয় না একবার জোয়ার চলে গেলে লাগে ভাটার টান তাহার ডাক শোনে না আর স্বয়ং ভগবান পূর্ণ জোয়ার থাকতে যদি কেউ তরি ছেড়ে দেয় সেই তরি গিয়ে পৌঁছায় আমার হরিচাঁদের পায়ে আমার গোলক তারক মহানন্দ আরো হীরাব হরি বলে দেহ তরি ভাষায় এক একজন ভাষায় এক একজন ভাষায় এক একজন শ্রীঘোষার স্ত্রীর কাছে শুধু একবার বলল কি ওনার স্ত্রী বললেন একটা সন্তান চাই সাধু সহজে হয় নাকি কয় যে গোপাল সাধু ওনার মুখের কথায় বাঘ ফিরে গেল কেন সাধু কানে কয় আগে তাই শোন আজকে অশ্বিনী ঘোষের স্ত্রী বললেন আমার একটা সন্তান দরকার গোসাই বললেন আর হবে না বলে কেন বলে হবে না কেন জানো শোনো সমর্পিত দেহ মম আমিত্ব কি আর আমিত্ব স্বামিত্ব তুমি সর্বমূলাধার একটু জোরে কেন একেবারে শুনি না বলে দেহখানা তো সমর্পণ করেছি হরিচাঁদের পায় এই দেহের থেকে তো আর কিছু দেওয়ার মতো নাই যে জমি একবার বিক্রি হয়ে যায় পূর্ববর্তী মালিকের আর অধিকার থাকে না সেই জায়গায় অশ্বিনী গোসাই বলছে আমার দেহ তো বিক্রি করে দিয়েছে বাবা গুরু সাদের পায়ে দেহ
আমি করেছি যেদিন দান, সেদিন থেকে এই দেহের আর নাই মান অপমান। আমি এর থেকে এক বিন্দু আর করব না কবু ক্ষয়। এই জন্য তোমায় সন্তান দেওয়ার মতো আমার ক্ষমতা নাই। বলে আর আমি সন্তান দিতে পারবো না। বলে না, দিতে হবে। গোসাই বললেন তুই আমারে চাস না সন্তান চাস? ওনার স্ত্রী বললেন আমি তোমারে চাই না, সন্তান চাই। তখন অশ্বিনী গোসাই মনোব্যথায় ওই গানটা লিখেছিল, আপন বলিতে আমার কেউ হলো না বাবু, আমি যারে এত ভালোবাসি সেও ডুবাই রৌরবে। আসলে একটা গান আছে না, আপন বলিতে আমার কেউ হলো না ভাবে, আমি যারে এত ভালোবাসি সেও ডুবাই রৌরবে। যার সুখের আসে আশাময় আকাশে, চাঁদ ধর্ম বলে উঠিলাম হরিষে, সে করিয়াছ দিল মনে রসাতল। আমি এখন মরি তাই ভেবে, আমার আপন বলি থেকে হলো না ভবে। যাহারও জন্মেতে ক্ষুধা তৃষ্ণা শীতে অর্থ সঞ্চয় করি সে দুঃখ নাশিতে। কে লিখেছিলেন? অশ্বিনী গোসাই। যাদের জন্য ক্ষুধা তৃষ্ণা শীতে অর্থ সঞ্চয় করি সে দুঃখ নাশিতে, আজ সেও হইয়া বইমুখ দিল মোরে অশেষ দুঃখ। আমার পরিণামে কি হবে? আমি আজকে এই দেহ থেকে পিতৃসত্তা তোরে করবো দান, তুই রাখলি না আমার মান। জীবনতে মেরে ফেললি আমার জীবন, বসাই গিয়ে নবগঙ্গায় ঝাঁপ দিলে। মকর বাহিনী গঙ্গা, নবগঙ্গায় তখন প্রচুর কুমির। একটা টাইম নবগঙ্গায় এমন স্রোত হতো, একটা চুল দিলে সিরে দুই ভাগ হয়ে যেত। হ্যাঁ, নবগঙ্গায় ঝাঁপ দিল, আমার নে, আমি আর দেহ রাখবো না। মকর বাহিনী গঙ্গায় সে ভেসে উঠে দাঁড়ালো। গোসাই তো চিনে ফেলাইছে, আমার মেয়ে, আমি এ দেহ আর রাখবো না, আমি ক্ষয় করেছি। সৃষ্টি রক্ষার কারণে গিয়েছে নারীর শনে। তথাপিও তার অনুশোচনা মনে, আমি কেন ক্ষয় করলাম? দেখেছ? আর আমরা প্রত্যেক দিন নারীর কাছে করছি ক্ষয়, তবু আমাকে অনুশোচনা নাই। আবার বড় বড় মতুয়া গোসাই, সে ভাবভঙ্গি দেখলেই বোঝা যায় চুল টুল রেখে পাগল হয়েছে। কি পাগল? দাড়ি 37 ঠিক আছে, আরে পাগল তো এরা ছিল, ভাবভঙ্গি দেখাই নাই, নারীর থেকে দূরে ছিল সব সময়। সৃষ্টি রক্ষা হেতু যেতে তাই তাদের ইচ্ছা নাই। মকর বাহিনী গঙ্গা বললেন, অশ্বিনী তোর ব্যথা কোন জায়গায়? বলে এই দেহ দিয়েছি গুরুচাঁদে, করেছি তা হতো ক্ষয়, আমি গুরুচাঁদের তবিল ভেঙে ভাই হলাম অপরাধী। মকর বাহিনী গঙ্গা বললেন, তুই তো সৃষ্টি রক্ষা কারণের জন্য গেছিস, তুই তো খেলার জন্য যাস নাই। বলে তবু ওই দেহ থেকে ক্ষয় করেছি মা, আমার মতো পাপী নাই। মকর বাহিনী গঙ্গা বলছে, আমার কাঁধে এসে ভয়,
তোর মতো হরি ভক্তের চরণ ধুলি নিয়ে জীবন ধন্য করি। হরিবল হরিবল। একজন সাধু হতে গেলে কতখানি ধৈর্য রাখা দরকার। খালি সাধু সাধু সাধু, কে সাধু? এই জায়গাটা হাত দিলে আমরা কয়জন টিকি? কথা বোঝা যাচ্ছে কি নাকি? তার গিটি জুল টুল দিবা না, কি আম্বাই বসে রয়েছ সাথা আর বইটা হা হু দিবা না, বোঝে না কিছু না। মানুষ ভালো হলিও কাজ হা এটা মা বাস, এটা জুল টুল তো দিবা, এদিক গো দিক এটা দিবা না। ওই বনিটা কি বুঝেছে উনি? তুই কোন সময় আইছিস? তাকে ঠিক আছে দেখা করিস না কেন? শ্রীমৎ স্বামী আমার অশ্বিনী মকর বাহিনী গঙ্গা যখন নিল না, ওইখান থেকে চলে গেল গভীর অরণ্যের ভিতরে ছোট্ট একটা কুটিরের মধ্যে ঢুকে গেল। ভাবলো এর মধ্যে পেতাত্মা আছে, ওরা আমারে যদি মারে এই দেহ আমি আর রাখবো না, যে দেহের থেকে করছি ক্ষয় এই দেহ আর রাখবো না। গভীর জঙ্গলের মধ্যে একটা বড় ছোট্ট ঘরের মধ্যে ঢুকে গেছে। উনি ঢোকা মাত্র ওই ঘরের যত পেতাত্মা ছিল ওরা বাইরে চলে গেল। গোসাই ঘরের থেকে বলল আয়, আমি তো মরবো বলে এসেছি নে। ওরা বাইরের থেকে বলছে যে ঘরে তোমার মতো হরিভক্ত ঢোকে সেই ঘরে আর আমাদের জায়গা হয় না। যে ঘরে একবার হরিভক্ত যায় সেখানে আমাদের আর কোনো জায়গা নাই। আজকে সেই হরিভক্তের চরণ ধুলি এই বাড়িতে পড়িল, এই বাড়ি আজ ভক্তের ধুলিতে ধন্য হয়ে গেল। হরিবল হরিবল হরিবল। আজকে সেই হরিভক্তের ধুলি এই জায়গায়, যে হরিভক্তের চরণ দিলে সেখানে কোনো পেতাত্মা পর্যন্ত থাকার অধিকার রাখে না। আমার তারকরে যখন নিতে আসতো সবাই, ধরো রক্ত বললে নিতে আসতো আমার তারকরে। আমার গ্রামে না কলেরা হয়েছে, তারক গোসাইনে নিতে আসছে জয়পুরে। বাবা চলো জাতীয়, বলে গ্রামের কলেরা সারবা না আশেপাশে যত গ্রাম আছে সব গ্রামের কলেরা খেদাবা। বলছে যাতে ধারে ধরে কোনো জায়গা না থাকে, সব জায়গাটা যাতে চলে যায়। বলে তাহলে আমারে নিয়ে না। বলে কেন? বলে আমি গেলে ওই গ্রামের কলেরা যাবে। আরে আমার অশ্বিনী যদি যায়, ও যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তার যত মানুষ মতুয়া হয়ে যাবে, সেই রাস্তা পর্যন্ত ধন্য হবে আমার অশ্বিনীর ধুলি। এবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলি। তাহলে এরা হচ্ছে সাধু, এরা গোসাই, ওরা পাগল। পাগল গোসাই আলাদা কিছু তো নয়, স্তর ভেদে। একটা আম কাঁচা, একটা আম আদা কাঁচা আদা পাকা, আর একটা আম একদম পাইকে তুলতুল হয়ে গেছে। আর এই যেটা পাইকে তুলতুল হয়ে গেছে ওটারও তো আম কবে না, আলাদা কিছু কয়। কি কয়? কয় না রে আম পাখি তু আমি তু। যেটা আদা কাঁচা সেটারে কি কবা? আম না কি কবা? বেরাম কবা নি নাকি? আর যেটা কেবল হইছে ও মোটা দিয়ে বাড়াইছে ওটাও আম। স্তর ভেদে এক একটা ভাব তৈরি হয়েছে নাকি? এক একটা খেতে এক এক রকম। শালা কাঁচা অবস্থায় কামড় দিলে
যেন দাঁতে বাড়ি মারে, এত সুও লাগে রে ভাই, শনি যে নারী নবে। ছোটবেলায় কাটি কইতে মারা ফলসি দেয় নাকি? ফলসি কাটে না? দেখ ওই বুড়ি কি কাটা কাটিতে চাইয়ে দেখ, উনি টের পাইছে। আমরা আগে ফলসি কাটিয়ে কাটিয়ে থালের পরে দিয়ে থুইছি। কি বুড়ো মা? পরে গিলাসে বিজয় খাইছি। ফলসির জল খেলে কি হয় জানো? শরীর যদি করিয়ে যায়, যদি ফলসির জল খাও ঠান্ডা হয়ে যাবে শরীর। ওই যে প্রস্রাব করলে হলুদ হয়ে যায় না, ওই মুখ আর হলুদ হবে না, আরে পরিষ্কার হয়ে যাবে। সাতা শুনে রাখো। এই আম যখন আধা কাঁচা আধা পাকা হয়ে গেল, এইবার আর টক নাই। আধা পাকা আধা কাঁচা একটু মিঠে টক লাগে, তখন কামড়াইয়ে কামড়াইয়ে মানুষ আনন্দে খেতে থাকে। এই যে প্রথম অবস্থাটা, এইটা হচ্ছে সাধু, ওটাও আম, ও কাজে লাগে, ওটাও সাধু। আবার আধা কাঁচা আধা পাকা যখন হবে সেটাও আম। এই সময় একটু খেতে আরো ভালো হয় নাকি? এইটা হচ্ছে গোসাই। আর যেটা পেকে একদম টুবু 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 করে, একটা ফুটো দিয়ে ওই আম দেখবা এইরকম চারিপাশে মুসরাই টুসরাই গিয়া এটা ফুটো বানায়, শোষা দিলি রস যায় না? কি আরাম ঠেক পাবে। আস্তে আস্তে ভিতরে যায় আর সাপসু পইয়ে খায়, মনের মধ্যে কি আনন্দ তখন তার রে ভাই। এই যে সাপসু পইয়ে খায় কি আনন্দ পায়, পেকে তুলা তুলা করে। এই পাকা অবস্থায় গেলে পাগল বলে তারে, তখন প্রেম ছাড়া তার মধ্যে কিছু নাই রে ভাই। প্রেমের দেশে পড়িয়ে সদা ঘোরাঘুরি যায়। হরিবল 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 তাহলে প্রথম এই তিনটে একই অবস্থা। ছোট অবস্থা যদি কেউ দাঁড়ায় থাকে সে সাধু, আবার কেউ আধা কাঁচা আধা পাকা হয়ে যাবে সেটা হচ্ছে গোসাই, আর যেটা পাখি তুলতুল হয়ে যাবে সেটা হচ্ছে পাগল। বোঝা গেছে নাকি? বোঝো নাই? দেখো ওই বুড়ি কয় যে বুঝিছি, সাইয়ে দেখ। এইবার যদি বলেন তারক, তারক সামনে গোসাই কত সবাই, তাহলে তারক কি পাগল ছিল না? কথা কন। তারকরে কি বলতো সবাই? তারক গোসাই। একবার নাম হয়ে গেছে তারক গোসাই, সবাই তারক গোসাই বলতো। তাহলে তারক কি পাগল ছিল না? পাগল ছিল কি না তা তুমি কি জানো? আমি কি জানি? পাগল যদি না থাকে তাহলে ওই গান লেখে নাকি, আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে কি? কার গান? তারকের গান। তাহলে তারকের আমরা গোসাই কইছি, কোনোদিন পাগল কইছি? তারক পাগল কই নাই, কিন্তু উনি পাগল ছিল। একবার ডাক, মানুষ ডাক, ওই যে গ্রামে ধরো কারো নাম পাইছু কি পঞ্চানন, তারে ডাকিয়ে ফেলাইছে, এ পাইছু এ পাইছু, এই পাইছু ডাক উঠে গেছে। আর ওই পঞ্চাননের কথা মনে নেই, সবাই পাইছু কয় নাকি? এই যে একটা ডাক উঠে গেছে, তারক গোসাইকে সবাই তারক গোসাই বলতো, তাই গোসাই। কিন্তু অবশেষে দ্বাদশ পাগলের মধ্যে তারকও কিন্তু একজন পাগল। গোপালের সাধু বলতে মানে গোপাল সাধু তা না, সেও অবশেষে পাগল হয়েছিল। আমার অশ্বিনী গোসাই পাগল হয় নাই, লেখছে না, আমি কি আমাতে আছি হরিচান্দের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাইর হয়েছে। এটা পাগল হয়ে গেছে না? আমি যেদিকে ভিড়াই আঁকি সখী হরি বয় সকল দেখছি, আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হইয়াছি, আমি কি আমাতে আছি
ওরে চাঁদের রূপে নয়ন দিয়ে হাগে ঘরে বাহির হয়েছি। ওরে আমার মন পুরায় হয়েছে সখী, সেই জ্বালায় জ্বলে মরতেছি আমি কি আমাতে আছি উলুধ্বনি 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 হরিমা হাগে ঘরে বাহির হয়েছি। আমি কি আমাতে আছি যে নিজের মধ্যে আর থাকতে পারে না, সে তখন পাগল হয়ে যায়। আমি আমার মধ্যে আর নাই, কার মধ্যে? সে যা করায় আমি তাই করি, বলে না? সাইজি যা করে, সাইজি তিনি যা করান আমি তাই করি, তখন পাগল হয়ে যায়। ও মন পোড়া রোগের রীতি, সদাই জ্বলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, কি করিতে কি না করতেছি। এটা ভালোবাসার একটা ধারা। আপনি জাগতিক ভালোবাসেন, একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে পাগল হয়ে যায়, ওই মেয়েটারে না দেখে থাকতে পারে না। একটা সকাম ভালোবাসা, একটা নিষ্কাম ভালোবাসা। জাগতিক জগতে একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, ওই মেয়েটা ওই ছেলেটারে ছাড়ার বাঁচে না, ছেলেটা মেয়েটারে ছাড়া বাঁচে না। মেয়ের বাবা দেবে না, তাও যাই হত্যে দিয়ে পড়ে থাকে, রাস্তার পাশে দাঁড়ায় থাকে। কোনো সময় যে একটু দেখবো রে, সলের মা কয় যে এর পাগল হয়ে গেলি নাকি? কয় যে ভালোবাসিছি, ওরে না পালি আমি মরে যাব। কি কয় না? এই যে ওই গুঁড়োটা কয় যে হ্যাঁ ও লাইন বুঝে গেছে, ওইটু গুঁড়ো গেল, দাও চাই দাও, ও লাইন বুঝে গেছে। এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে সকাম ভালোবাসা। আর নিষ্কাম ভক্ত ভগবানের প্রতি সেই নিষ্কাম প্রেম হয়। ভগবানকে না পাইলে দুঃখে সারে হাই, আমি কখনো পাবো কখনো পাবো কখনো পাবো যে তোমারে। তার হৃদয় মন্দিরে প্রেমের আগুন জ্বলে ধীরে ধীরে, এই ভালোবাসা গভীরতা বাড়িবে যখন, প্রেমানলে দগ্ধ তুমি হইবা তখন। জয় হরি বলে প্রেমে তনু হয়, একবার হরি বলে বাহু তুলে আনন্দে গান গায়। প্রেমের দেশে তনু পড়া, ওরে ভাবে তনুময়, যেদিকে নয়ন ফেরে হরিময় জগৎ দেখতে পায়। হরি বিনে এ সংসারে আর কিছু না চেনে, হরি বলে ভাসে সদা তাহারও দু নয়নে। এই জন্য গান লিখেছে না, মন পোড়া রোগের রীতি, সদাই জ্বলে বিষের বাতি, মন হয়েছে স্বর্ণমতি। এক জায়গায় দাঁড়াতে পারবে না তুমি যদি ভালোবাসায় একবার আবদ্ধ হয়ে যাও, এক জায়গায় দাঁড়ানোর কায়দা নাই তো, স্বর্ণমতি হয়ে যায় তখন। তার মন হয়েছে স্বর্ণমতি, কি করিতে কি না করতেছি, হয়ে পাগল পারা। হরি বল হরি বল।
আমাতে আছে ঘরে চাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে বাহির হয়েছি এ বড় কঠিন ব্যানাম এ বড় কঠিন অনেক কঠিন ব্যানাম আমার কিছুতে না হয় গোবার আমি কেবল বলি মলে মলে ওরে মরমে মরে রয়েছি ও হরি চিন্তা মনি অংশ দেগয়নে তবে সই পরাণে বাঁচি তবে সই পরাণে বাঁচি হরি বলে পরাণে বাঁচি আমি কি আমাতে আছে ঘরে চাঁদের রূপে নয়ন দিয়ে বাবা তারো ঘরে বাহির হয়েছি এই হরিপ্রেম বিচ্ছেদের রোগে আমি বাঁচি না তা ভাবু দুবেগে আমার মন লাগে না ভোগে যোগে ওরে যে রোগের রোগী হয়েছি আমি ক্ষণে খাসি ক্ষণে কাঁদি সখী মানুষ হাসে আর কান্দে কোন সময় হ্যাঁ এই হেসে পড়লো আবার একটু পরে টপ টপ করে চোখের জল জ্বলতে থাকলো কয় না পাগল হয়ে গেছে পাগল হয়ে যায় না তখন এই গানটা যে লেখলো সে পাগল নলি লিখতে পারে আমি ক্ষণে খাসি ক্ষণে কান্দি সখী মন পুরা বাউরি সেজেছি জয় হরি বলে জয় জয় গোসাই অশ্বিনী প্রেমানন্দে হরি 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 জয় জয় তারক প্রেমানন্দে হরি মন পুরা বাউরি সেজেছি আমি মন পুরা বাউরি সেজেছি মন পুরা বাউরি সেজেছি আমি কে আমাতে আছি ঘরে চাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে বাহির হয়েছি লেগে সেই রূপের সটা আমার খসে পড়ল পঞ্চকাট জাতকুলের পর দিয়ে ফাটা ওরে তরঙ্গে সাঁতার খেলতেছি আমি যেদিকে ফিরে আখি সেই দিক দেখি সখী হরিময় জগৎ দেখতেছি হরিময় জয় জয় শান্তি হরি হরিবল হরিবল হরিময় জগৎ দেখতেছি হরিময় 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 জগৎ দেখতেছি আমি কে আমাতে হবে না। ঘরে চাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে বাহির হয়েছি তারক চাঁদ ডেকে বলে গোসাই তারক চাঁদ ডেকে ওরে ডেকে বলে ওরে পাগল মহানন্দের সাপ
সঙ্গ নিলে ও তার এই দশা ঘটে কপালে, সচক্ষে কত দেখতেছি, এবার অশ্বিনী ওই রোগে তাহলে গোসাই সাধু পাগল বলি সবার ঠাই, স্তর ভেদে এদের তাহা বলা হয়। রাধা প্রেমের তিনটে গতি শোনেন নারী নরে, সাধারণী সামঞ্জস্য সামার্থারতি ধরে। সাধারণী ভাবের ভক্ত সাধু বলে জানি, সামঞ্জস্য হলে তারে গোসাই বলে মানি। সামার্থারতির দেশে যদি একবার চলে যায়, রাধা প্রেমের পূর্ণ পাগল হয়ে যায় ধরাই। পাগল বলে তখন সেজন পরিচয় তার হয়, এক জায়গায় স্থিতি থাকার কোনো দরকার নাই। পাগলের ধরন আছে, ওই গানটা পড়বা তাহলে টের পাবা। কি হরিচাঁদ দৃষ্টি ভূতে ভূতে পেল যা, পড়িয়ে দেখবা। নিরাশ্রয় সারা ভিটায় রয়, নাই তার গুরুজনার ভয়। কখন হাসে কখন কাঁদে, ধোলাই গড়ি যায়, ও ধোলাই গড়ি যায়। নিরাশ্রয় মানে কি? যে কারো আশ্রয়ে থাকে না। এখানে আইছে এই দেখবা, এই নাইছে, কারো আশ্রয় থাকবে না। একার মতো একা সদা চলাফেরা করে, সদা সর্বদা মন থাকে তার হরির চরণ পড়ে। তুমি ভাত খাতি দেছো, ভাত খাতি দেছো, খাচ্ছে, জিজ্ঞাসা করছে রান্না কেমন হয়েছে? বলছি এত বড় মধুময় প্রসাদ আমি খাই নাই। মালিক খাইয়ে দেখে কি লঙ্কা লবণে পুরাইয়া সব দিয়ে তুলছে। আরে পাগলের কাছে কইছে পাগল কেমন খাচ্ছ? কয় যে অমৃত, খাওয়ার কায়দা নাই। তাহলে উনি কি মিথ্যা করলো? উনি কি মিথ্যা বললো যে ভালো রান্না হয়েছে? তুমি খেতে পারলে না, উনি বলছো অমৃতের মতো। তার মানে কি জানো, ওনার ওই খাওয়ার প্রতি লক্ষ্যই নাই তো, খালি ভাত দুটো ডালে দিচ্ছে, তুমি দেখতেছো। চোখ তার সদা সর্বদা শিহরির পায়, প্রেমানন্দে হরি হরি বলো গো সবাই। তুমি ভাবছো খাচ্ছে, কিন্তু মন তার সেই জায়গায়। লবণে পোড়ায় যাবে, টের পাবা না যদি ওই খাবারের মধ্যে তুমি মন না বসাও। মন দিয়ে যদি না খাও, তরকারি খাইয়েই যাচ্ছ আর ব্যস্ত রইছ। কি ট্রেন ধরতে হবে, 9টায় ট্রেন, 9টায় ট্রেন ধরতে হবে। ওরে আমার ডিউটি টেবিল, ওরে বেড়ে বউটা কয় যে কিরম খালি, কয় যে সাটা কোয়ার সময় আছে নাকি, কি রাঁধছিস কি ডাল রান্নি, ভরার দরকার বড়িয়ে থুইছি। কারণ মন ছিল ট্রেন ধরবে ওই জায়গায়, খাওয়ার মধ্যে মন নাই। একবার সাধুগুরু পাগল হয়ে গেলে তারা কি আর খাবারের টেস্ট বলে? তারা কি খাবারের টেস্টের কথা কয়? মণিগোসার নাম শোনা আছে? মণিগোসাই খেতে বসছে, পাশের এক শিষ্য ছেলে খাতে বলছে, মালিক এসে জিজ্ঞাসা করছে হ্যাঁ গোসাই কেমন হয়েছে? কাজ ভালো হয়েছে। পাশে ওনারই শিষ্য ছেলে বলছে, তার কাছে যে মালিক বলছে গোসাই কেমন হয়েছে? কাজে লবণ একটু বেশি হয়েছে। মণিগোসাই উঠে ট্রাম করে লাথি বসাচ্ছে, শালা তোর জিভের স্বাদ যাই নাই, আমার সাথে আসবি কেন? সাধু হতে গেলে আগে জিভের স্বাদ কাটানো চাই, মন থাকবে তোমার সদা শিহরির পায়।
আর এখন সাধু কি খাতি দিয়েও মানে শান্তি নাই। এবার লঙ্কায় পোড়ায় ফেলাইছে, সামনের বা শালা ডাইস কেনে, কোন শালা আসে তোর বাড়ি, কি সাধু হয়েছি দেখছো। আগে শালা মতুয়া মৎসবে গেছি, গোলক তারক মহানন্দ হীরামল লোচন বদন দশরথ যারা বড় বড় গোসাই ছিল, ধামা বড়ি ভাত মাখাইছে, সবাই এক জায়গা খাইছে। গোসাই ঠিক কিনা কথা কাও, তা হাত উচরে কথা কাও যে হ্যাঁ ঠিক। আর এখন গোসাই হয়ে গেলি ঘরের মধ্যে থালে বাদ দিতে হয়। আগে ইয়ে ছিল, এগুলো ছিল আগে। অশ্বিনী গোসাই পরিষ্কার লিখে গেছে না, তথায় যায় ৩৬ জাতে প্রসাদ খাচ্ছে এক পাতে প্রসাদ খাত। আর এখন গোসাই উনি ঘরের মধ্যে মাল দিতে হবে, মানে মাল মানে মদের কথা বলছি না, মানে ভাত থালা দৌড়ে দিবা, ওইখানে বসে খাইয়ে আরে চিত ব্যাখ্যা তো তোরে করে গেলাম, কতটুকু বুঝলি সেই বিষয়। মতুয়া দর্শনটা এত বাড়ছে কেন? এই সাম্যবাদ ছিল বলে, জাতি ছিল না বলে, এক জায়গায় সবাই খাতো বলি। বর্তমান যা আবার আরম্ভ হয়েছে, এ বই রেগিটি বেতাল হচ্ছে এখন, কয় শয়তান। এরা নতুন নতুন ভাব ধরতেছে, নতুন নতুন মাল আবিষ্কার করতেছে। আমি দেখেছিলাম আইতে সোটা, তার গোসাই লিখেছে আইতে সোটা। মহাপ্রভুর হাতে 4.5 দণ্ড ছিল, দণ্ড ভেঙে 3টে দণ্ড হলো, এক একটা হচ্ছে 5.5 তাই না? আর এখন গোসাই গিয়াতে মাঝে মাঝে সোটা দেখি, কোনোটা 2.5 হাত, কোনোটা 3 হাত। 3টা কনতে পাইছে, আখরণী বাঁশ কাটি আনছে নাকি আমি যাই, কনে পাইছে। দেখতেছ না এখন গোসাই গিয়াতে দেখবা লম্বা লম্বা লাঠি, ও কনে পাইছে? কোন গ্রন্থে লেখা আছে ওই লাঠির কথা? মানে কয়ে দি কথা বুঝতেছ না? মতুয়াদের হাতে সোটা থাকতো না, 4.5 হাত। এই 4.5 হাত ভেঙে 3টে খণ্ড হলো, তাহলে একটা সোটার মাপ কতটুকু হয়? 100 হাত। 2.5 হাত 3 হাতেরা কনে পায়, 2 হাত। এগুলো কনতে হয়েছে অকি ওরা না, যাক গে, যা পারে করুক গে, যা করে করুক। আবার আর একজন দেখি যে লাঠি দিয়ে এরকম বাড়ি হচ্ছে, কি গোলক পাগল যখন মালা দিল, এই মালা দিল না, এটা কি বলে দিছিল? শান্তিমা যখন মালা দিল কি কইছিল জানো? কি কইছিল? তোমরা তো কও না, এ কথাগুলো বলো না কেন? এই যে কটা এগুলো করে ধরো না কেন? এই মালা দেওয়ার সময় শান্তিমা বলছিল কি, এইটা ভক্ত কণ্ঠের হার, কণ্ঠে রাখিস, ভক্তি করিস। এই মালা যার গলায় থাকবে 100 লক্ষ যোজন দূর থেকে তোর বাবা তোরে দেখবে। কথা কি ভুল করছি? আমি অনেক সাধুরে দেখেছি, শালা মালা ধোয়া জল খাওয়াইয়ে ক্যান্সার সেরে বেলাইছে। আর এই মালা এখন বগলের তলায় নেই, নাই কি না? তো এগুলো বারণ করবে না যে ভঙ্গি পরে ধরো। গুরুচান ঠাকুর এত ভঙ্গি ধরতে কয় নাই। গুরুচান ঠাকুর পরিষ্কার বলেছে, সংসার করো, ছেলে মেয়ে মানুষ করো, দিন অন্তে ঠাকুর ঘরে পুজো করো, শুদ্ধভাবে থাকো। এমনকি গুরুচাঁদ ঠাকুরের মাজা পর্যন্ত চুল ছিল, চুল সব কেটে ফেলেছিল, ছোট ছোট করে ফেলছিল গুরুচাঁদ ঠাকুর। উনি নিজের চুল কেটে দেখাইছিল, সাধু সেজো না, সাধু হও। নিজের চুল কেটে ফেলেছিল গুরুচাঁদ ঠাকুর। নিবারণ গোসার চুল দাড়ি কেটে ফেলাই দিয়ে দাড়ি এই মালা পর্যন্ত খুলে ফেলেছিল, যে তোর ছেলে মেয়ে শিক্ষিত হয় নাই, তোর মালা পড়ার অধিকার নেই, যা। তারপরেও তুমি মাতাম দাও, মাতাম দিতে তো বারণ নাই, তাই তো? কিন্তু তুমি যেগুলো পড়বা ঠাকুরের ভক্ত কণ্ঠের হার, তা তো সেইভাবে রাখবা। বগলের তলায় ডেকি ওরা, তুমি কি আর একজন বাহন হয়েছো না? হ্যাঁ, তোমাকে এসে মানে এইরকম মাল নাই না, এসে আছে না? আবার দুটোটা দেই যে ডোজ দিয়েও ডাঙ্কা বাজা, মুখে মদের গন্ধ, ডাঙ্কা বাজাস। এরা কি ধর্ম করতে আসে তো নরকে যাবে?
এই যে যে বস্তুগুলো, যন্ত্রগুলো, বাদ্যযন্ত্র, গোলকের ডাঙ্কা, ওই ডাঙ্কাটাকে যদি অপমান করা হয়, সেই অপমান আমার গোলকের কাছে যায়। কারণ ওই ডাঙ্কাটা কার? আমার গোলকের। যে নিশানটা হাতে নিয়ে চলো না, এই নিশানটা কার? আমার তারকের। তাহলে এই নিশানের অপমান হলে কার অপমান হয়? আমার তারকের অপমান হয়। কাশী কার? মহানন্দের। ওই কাশীর অপমান হলে আমার মহানন্দের অপমান হয়। তুমি যাইয়ে মৎস্যবে যাই ভালো জায়গা খাইয়ে সিটে শুয়ে থাকলে ডাঙ্কা করলে বাগানে সিট করে ফেলাই তুলিয়া। নিশান দোয়ানো, জল খাওয়াইয়ে কত মা সন্তান পাইছে জানো? সেই বস্তুগুলোকে সম্মান করবে না। ডাঙ্কা যদি তোমার দলে বেশি হয়ে যায়, তুমি 3 ডাকে না 2 ডাঙ্কা নাও। তুমি যেভাবে যত্নে থাকবা, অন্তত চেষ্টা রেখো তাদেরও যত্ন করা। কথা কি আমি ভুল বলছি নাকি? এখন দেখি তো জেনে সেনে সিট করে ফেলাই তুই সে ডাঙ্কা। তোরা দুইজন কি করছিস? কি আলোচনা হচ্ছে তোকে মধ্যে? মীমাংসা হয়েছে নাকি? কি ভেজাল বা দিচ্ছে দুইজনে? শালা শয়তান। আর একটা চরম ভুল হচ্ছে আমাদের, এগুলো আমি না বললে তো হবে না, আর কেউ তো বলবে না। নেই ব্যাপারটা বোঝো। এই যে তোমরা এই যে বারো নিতে যাই, এই যে বাতাসা সিটাও, এই সিটাও কেন তোমরা জানো? এই সিটনি আরম্ভ ছিল কবে? আমার এই সমাজের মানুষের কোনো ধর্মের অধিকার ছিল না। এরা কোনো মন্দিরে পুজো দিতে পারতো না। এরা যখন মন্দিরে উঠতে যেত, ব্রাহ্মণরা ধাক্কা দিয়ে বের করে দিত। এরা ওই নিচে দিয়ে দোকাঠে কাপড় ভরে দাঁড়ায় থাকতো। হ্যাঁ ঠাকুর মশাই, আমরা একটু ভগবানের প্রসাদ পাবো না? ওই মন্দিরের চেয়ে বাতাসা এরকম চালিয়ে মারতো, খায় শালারা। ওই বাতাসা যাইয়ে পড়তো মাটিটি, ওই মাটি মুছিয়ে মুছিয়ে আমার এই জাত খাতো। সেই যে সিটনি আরম্ভ বলল, এখন আমার জাত সেই বাতাসা সিটন। এই ভগবানের প্রসাদ ওইভাবে সিটোবা কেন? ভগবানের প্রসাদ তো অমৃত সম। যে দান করবে সেও তো ঠাকুরের কাছে প্রণাম করবে, বাবা আমার এই প্রসাদ যেন তোমার স্মরণে যায় নাকি? আর যে ভক্তকে দেবে সেও তো এইভাবে দেবে, নেও ঠাকুরের প্রসাদ নেও। দেওয়া যায় না? আচ্ছা সিটনির কায়দা কি জানো? আমি নিজে দেখছি তো। আমি এবার দল নিয়ে ঢুকতেছি, কেবল মাতাম হরি বল, মনে হলো গুলি আসতেছে, কপালে লাগিয়ে ভেঙে ছুড়ে গেল বাতাসা। আমার সে মাতাম টাতাম ভাষার মধ্যে গেছে। আমি দাঁড়ায় পড়েছি, কি হলো? দেখছি বাতাসা ভেঙে গেছে কপাল। এখন ওই মাতাম আমার আর আসতেছে না। আমি ভাবতেছি যে আবার কোন সময় আসে। সে মাতা আমি ছুটে গেছে আমার। খালি আমার মতো না, এই অনেক ভক্তের কতভাবে যে বাতো আর সে ঘাই কি জানো? কথা কি আমি ঠিক বলছি? কেন তোমরা এগুলো করবা কেন? ওই যে বাতাসাগুলো দিলে মাটি মাটি হয়ে গেল, ওই বাতাসার কি হবে? তাহলে ওইটা ওইভাবে না ছড়ায় যদি ভক্তদের হাতে হাতে দিতে, ভক্তরা প্রসাদ পাত না। আর সে ঘাই কি জানো? মনে করো কোন একজন ভক্ত প্রেমের দেশে আছে, হরিবল, হে বাবা হরিছাল, সে এক দিব্য নয়নে তারে ডাকছে। তুমি এমন ঘাই দিলিয়ে তার ওই ভাব নষ্ট হয়ে গেল, তোমার ওই গুতু আয় উনি চট করে মন চেঞ্জ হয়ে গেল। কি হলো? এই যে তার ভাবটারে নষ্ট করলে, এতে তোমার কত বড় ক্ষতি হতে পারে তুমি জানো? আর সিটো মানে নাকি বাতাসা? তোমরা সিটো মানে নেন তো, কথা দিলে তো নাকি? আমার ঠাকুরের প্রসাদ অমৃত সম, হাতে হাতে দিবা। এই সিটোতে যাবা না মোটে, পরিষ্কার করে দিলাম। একটা ছেলে ডাঙ্কা বাজাচ্ছে, তার হাতে তো কিছু নাই, হরিবল হরিবল, আর অন্তে বাতাসা গাইতেছে কপালে লাগিয়া। তার যে কি যন্ত্রণা হচ্ছে, কি হবে সে? সে এখন ডাঙ্কার তালও নাই তার। ওই ভাবতেছে যে আবার কোন সময় আসে রে, এ কি হচ্ছে রে আমার, কি এবার সত্যি কথা কিনা ক বাবা, সত্যি কিনা ক?
লাস্টে দেই যে ওরা কাজে আমার গামছাতে এই সে গামছা বান্ধে মাথায় কি করবে ওই বাতসার গাপান সহ্য ঠিক এই মোটে করবা না আর মোটে করবা না পরিষ্কার করে দিয়ে গেল আমি এইভাবেই জবাব ছেড়ে দেব ও আর একটা প্রশ্ন করেছে আবার কি করছে বলতো বলছে গোপাল সাধু কোন সাধনা কোন স্তরে গেলি মুখের কথায় বাক চলে যায় কইছে না আমি আসার সময় ওই গাড়িতে নামিয়ে আসতেছি পিছনের তো একটা কুকুর আসে এমন দাবত দিল আমারে মানে আর একটু হলেই ধরে ফেলাই দিত মানে আমারে দিয়ে কুকুর দৌড়ই আসে আর সাধুকে দিয়ে দৌড়ি চায় পার্থক্য বোঝো না কি করছো তোমরা দুইজন থাকবে আলোচনায় আছে ওরা দূরের দুই পাশে দাও বাবা চুপ করো বা চুপ করো ওই দেখো না তোমার কিরকম বকতিছে বোঝো না তুমি তো ভালো ভদ্র ছিলে দেখলি মনে হয় উনি এত বড় কথা তোমার কবে কেন উনি এত বড় কথা তোমার কবে কেন তোমার একটা আত্মসম্মান আছে না আর একটা কথাও কমা না দুইজনে দুই খুঁটির গোড়ায় চলে যাও হ্যাঁ বাহ ও ভাগ বেশি সময় থায় না বাবা স্বামী স্ত্রীর ভাগ বেশি সময় থায় না ও আপনি সেটা নিয়ে চড়াই হরিবল হরিবল একটু লুব্ধনি হরিবল 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 তার গোসাই স্নান করতে যাচ্ছে আজকে তার গোসাই স্নান করতে যাচ্ছে একটা গাভী ছুটে যাচ্ছে রাস্তা দিয়ে পিছনে একটা ষাঁড় ধম্মের ষাঁড় একটা গাভীর পিছনে একটা ষাঁড় যদি যায় কত আকাঙ্ক্ষা থাকে আকাঙ্ক্ষা নিয়ে ষাঁড় যখন ওই গাভীর পিছে ধায় তারকামার স্নান করতে যাচ্ছে নদীতে ভাই ওই ষাঁড় আর গাভীর মাঝখানে তারকামার দাঁড়াইয়া গেল নিজের হাতখানা ষাঁড়ের মস্তকে তুলে দিল একটা গাভী যত সময় গরম না হয় তত সময় ষাঁড় যায় না আর একবার ষাঁড় গাভীর কাছে গেলে তার আকাঙ্ক্ষা পূর্ণ না হওয়া পর্যন্ত তার আক্রোশ মেটে না আমরা আগে গাই ধরাইছি না গাই ডাকলে ধরাতে যেতাম না বাংলাদেশে এ দেশেও তো করেছি ষাঁড় বাড়ইয়ে সরানো যায় না আর মাঝখানে আমার তারক দাঁড়াই ওই ষাঁড়টার মাথায় হাত দিয়ে বলছে ব্রহ্ম সত্তা এই সত্তা ধরা না থাকলে হরি সত্তা ধরা যায় না এ কাজ করিস না যা ফিরে যা আমার তারকের হাত যখন ষাঁড়ের মস্তকে পড়িল সঙ্গে সঙ্গে ওই ষাঁড় নিষ্কাম হয়ে গেল কাম কামনা ভুলে গিয়ে তারকের পরশ পাইল যখন উল্টো দিকে ষাঁড় তখন করিল গমন সাধুর পরশ পাওয়া মাত্র সে নিষ্কাম হয়ে গেল প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি হরি
তাহলে এই মানুষটা কেমন ছিল এইবার পর্যালোচনা করা যাক। তার গোসার স্ত্রীর যেদিন সন্তান হবে উনি তো বিয়ে করবেই না। হরিচাঁদ ঠাকুর বলল তারক তোমার বিয়ে করতে হবে। বলে আমি ধর্ম দিতে এসেছি গার্হস্থ্য ধর্ম, বিয়ে করতে হবে। এখন আমাকে মধ্যে তো পিরাই দেই যে অবিয়ত সাধুর গাদা, পিরাই দেই অবিয়ত সাধু না, এই ধর্ম দিতে হরিচাঁদ ঠাকুর আসে নাই তো। তারক, গোলক, মহানন্দ, হীরামন, লোচন, বদন, দশরথ, মৃত্যুঞ্জয় এরা সব বিবাহিত। হীরামন পাগলা বিয়ে করেছিল, এমনকি হরিচাঁদ ঠাকুর আদেশ করেছিল তোমার একটা ছেলে জন্ম দিয়ে যেতে হবে। আমি কি ভুল বলছি নাকি? গোলক পাগল বিয়ে করেছে, তারক গোসাই বিয়ে করেছে, অশ্বিনী গোসাই বিয়ে করেছে, নিবারণ গোসাই বিয়ে করেছে, মৃত্যুঞ্জয় বিয়ে করেছে, দশরথ বিয়ে করেছে। মূলত মতুয়া ধর্ম গার্হস্থ্য ধর্ম। অশ্বিনী গোসাই পরিষ্কার লিখে গেছে, হরিচাঁদের অপার লীলা, লীলা বুঝবে সাধ্যকার। এবার প্রশস্ত গার্হস্থ্য ধর্ম জগতে করলেন প্রচার। করে দেখবা হরিসঙ্গীতের গান। গার্হস্থ্য ধর্ম দিতে হরিচাঁদ ঠাকুর এসেছিলেন। এই যে নিজের বউ ছেড়ে দিয়ে আর একজনের বিধবা নিয়ে কুরুত কল মারা, এগুলো বন্ধ। মালা টিপা, ফোঁটা কাটা, জল ফেলা, এগুলো মতুয়া ধর্মে নাই তো। মতুয়া ধর্ম দর্শন হচ্ছে গার্হস্থ্য ধর্ম। কথা বোঝা যাচ্ছে? বিয়ে করো আগে, তুমি সংসার করো। সংসারে থেকে যার হবে ভাবুদয়, সেই সে পরম সাধু। আমি দাদারে বলছি, দাদা একটু রাত্রে যদি চিকেন হয় একটু দিও তো, কষে দিয়ে বেরোয় যাবো। না না, ভাবভঙ্গির মধ্যে শিশির নাই, কি ও সব। আমরা নাম দাদা ভাই, মনের কথা খুলে জানাই। বললাম আরো চিকেন খাই। চিকেন মানে কি ওরা ইংলিশে কয়, বাংলায় কয় মুরগির মাংস ছাতা। দুপুরবেলা আইছি, আসা মাত্র দিদি আমারে কাতলা মাছ কচু দিয়া, কচুও দেশে আজকে আমারে খাওয়াইছে, তার সাথে দেশেও আবার আমারে কয় যে দুপুরবেলা যারা কচু খাইছে তারা ডাইয়ে ডাইয়ে নেছে, কচু কেউ নিয়েও গেছে। আমরা একটু রসের মধ্যে আসি, বুঝলি? হরি বল দেখ, ঘামিয়েছে, আমি শেষ হয়ে গেলাম রে। হরি বল। বিচরণ পাগল সব থেকে বেশি ভালো খাত কচ্ছপের মাংস। কচ্ছপের মাংস ভালো খেত। কথা শোনো, তাহলে মতুয়ারা মাছ মাংস খায় কেন বুঝবানি? ওই বইরে গিয়ে কয় না, শোনো আমি হিসেব দিয়ে যাবানি, ওই একটা আমার সামনে দাঁড় করাই দাও তো, টেকে নাকি? ও টেকে কোন জায়গা দিয়ে, যে জায়গা দিয়ে কেউ জানে না সেন দিয়ে কয়ে বেড়ায়, ও আমাকে সামনে একটা বাড়ায় না। পাগল বলছে, ঠাকুর বলছে, গুরুচাঁদ ঠাকুর বলছে তুই রাস্তায় যা পাবি ওইটা ধরে নিয়ে যাবি। মাঠ দিয়ে যাচ্ছে, একটা কাসুম পাইছে, ওই ধরে নিয়ে যাচ্ছে। বউ মরে গেছে, চলা ফাড়া হয়ে গেছে, ওনার স্ত্রীকে দাহন করাবে। বাড়ি গিয়ে দেখে তখন পাড়াপড়শি যারা স্ত্রী মারা শোকে কাঁদিছে, তারা সবাই কাঁদে অঝর ঝরে, মিথ্যা কথা নয়। পাগল কচ্ছপ নিয়ে দাঁড়াইল এমন সময়, যারা দাঁড়ায় আছে একবার ছেড়ে দাও, কেন রেস্টটা ধরো। ওরা বলছে দেখছো পাগল কারে কয়, কাসুম ভালো খায় বলে কাসুম নিয়েছে, শালা বউ মরে গেছে। পাগল কয় যে আমি আনি নাই, বাবা আমারে নিয়ে আসতে কইছে। বলে আমি কি আসতাম না কি, বাবা যদি না আসতি বলতো। কচ্ছপটা পাশে রৌদ্রের মধ্যে শীত করে রাখছে। বলছে পাগল ওই কাসুম খাবা নাকি? বলে হ্যাঁ খাবো তো। বলে তো তোমার বউ মরে গেছে। বলছে কেডা মরিছে? ও আমি ওর হাত ধরিয়ে আনিছি, আমার না বলিও যাবে কি করে? বলে মারা গেছে, আমরা চলা ফেরে রেখেছি। বলে মরে নাই, ও একটু রেস্ট নিচ্ছে,
এই কাসুম মরবে, ওই কাসুমের আত্মা ওর মধ্যে দেবো, ওরে বাঁচাবো, তারপরে এই কাসুম খাবো। বাহ বাহ বাহ। একটা বইরে গেড়ি দেখাও দিয়েছে যে সারা জীবন নিরামিষ খেয়ে এটা মরা বাঁচাতে। আস্তে আস্তে কাসুমটা মারা গেল। পাগল ওই আত্মাটাকে ধরে নিয়ে স্ত্রীর মধ্যে ভরে দিয়ে হাত ধরে টান দিল, ওঠ। যেই মাত্র পাগলের স্পর্শ তার স্ত্রী পেল, মরা দেহের সঙ্গে সঙ্গে জীবন ফিরে পেল। হরিবল 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 হরিবল। ওই জীবন পাওয়া মাত্র ওনার স্ত্রী পাগলের কাছে বললো, কি একটু জল দিতে পারো, একটু খাবো। পাগল কি কইছিল জানো? কয় যে কত দূর ঘুরিয়ে আসলে, তাই না? কতটা দিয়ে আসলে, স্বর্গ নরক। আরে যাবিটা আমার কাছে বলিই তো জাতি পাপ্তি ছাতা। কি মানুষ বোঝো? হরেনবালা নামে ওনার এক ভক্ত ছিল। একদিন বলল, কি ও হরেন, কি আমি এত বড় একটা কাসুম খাবো, এত বড় একটা কাসুম খাবো। হরেন ওই দড়ি মাপে রাখছে, বাবা হাতু সনদি কত বড় কইছ, হ্যাঁ এইরকম দড়ি মাপে রাখছে, এত বড়। ঠিক আছে, পাগল বাড়ির থেকে চলে গেল। পরের দিন সকালে হরেন নদীতে যেয়ে পায়খানা করতে বলছে, নদীর পাড়ে বাঁশবাগানের উপরে। হরেন যার উপরে হাঁকতেছে, ওই হরেন নিয়ে চলে যাচ্ছে। হরেন দেখেছে তোলায় কিটা দিয়েছিস, আগা মাগা সহজ চলে যাচ্ছে। কি রে ভাই, বাঁশ ফাটা। সেই দেখে যে বাদ্যে কাসুম, অত বড় একটা, ওই হাগা সহ কাসুম উল্টোয় দিল। মাথায় করে বাড়ি বয়ে নিয়ে গেল, দড়ি দিয়ে মাপিয়ে দেখলো কি বাবা যতটুক কাসুম খেতে চেয়েছিল সেই কাসুম। বিচরণ জানতো যে ও কালকে কাসুম পাবে। দড়ি দিয়ে বাঁধে রাখলো। কথা বুঝতেছ নাকি? খাওয়াই কি ভাই, আমি তো শালা মুরগি পাইছি তাই, নইলে কাসুম পালি আজকে তাও আনতে কথাম, এখন পাওয়া যাবে না তাই। কি দাদা সামনের বাদ দেখবো, কি সে যাও, আর কচ্ছপ খায় না, এখন সরকারের বারণ আছে, সব আমরা খাবো না। কি সরকারিও বারণ, কেউ কচ্ছপ খাবেন না, এটা বারণ আছে। হ্যাঁ, আমি বলতে পারি যা পারো করো। তাহলে ওই যে কচ্ছপটারে রেখে হরেনবালা খালি একবার বলল, কি বলছিল জানো? হরেনবালা বলল, পাগল তুমি বলে গেলে এই কচ্ছপ খাবা, সেই মাল আমি পাইছি, তুমি জানতে। কালকে সকালের মধ্যে যদি তুমি না আসো কচ্ছপ ছাড়িয়ে দেবো। তখন তো আর ফোন ছিল না, উনি চলে গেছে একবারই অধিবাসে মৎসবে। ওই রাত্রের মধ্যে আসতে হবে, নইলে সকালবেলা কচ্ছপ ছাড়িয়ে দেবে। ওই বাড়ি যাইয়েই কয় যে তাড়াতাড়ি নৌকো সাজা, আমি হরেনের বাড়ি যাবো। কয় যে কেন? কয় যে কাসুম ছাড়িয়ে দিল। ফোন টোন নাই, খালি খালি খবর হচ্ছে, ব্যাপারটা বোঝো। সকালবেলা এসে দাঁড়াইছে, হরেন কয় যে আইসো? কয় যে আসবো না, তা আমার বয়স হয়ে গেছে, অত জোরে টান দিলি হয়? এখন একটু ধীরে ধীরে টানতে পারো না? কি টান দিলি আছে, রাতারাতি আসতে হবে, বয়স হয়ে গেছে, সাঁতার বোঝো না? দেখছো খাওয়াই কি হয়? একটা মানুষ যদি 90 বছর বাঁচে, 90 বছর যদি একটা মানুষ বাঁচে, প্রত্যেক দিন যদি একটা করে মাছ খায়, 90 × 365, 365 × 90 কত হয়? 30,000 টাকার কি কত হবে? ক্যালকুলেশনটা করো তো, কত হয়? 90 × 365, 32,850। একটা মানুষ যদি 90 বছর পর্যন্ত বাঁচে, 32,850টা মাছ খাবে, প্রত্যেক দিন একটা করে মাছ খাই। 90 বছর এখন মানুষ বাঁচে? বাঁচে কি? 60 বছরেই সব শীত হয়ে যাচ্ছে। তাহলে 90 বছর পর্যন্ত যদি বাঁচে, একটা করে মাছ খেলে টোটাল মাছের সংখ্যা হবে কত? 32,850। মাংস যদি প্রত্যেক দিন একটা করে মুরগি মারো,
32,850। তাহলে টোটাল হলো 64,000, 8 1600, 65,000-এর একটু বেশি। যদি 90 বছর পর্যন্ত বাঁচো, তুমি কি জানো একদিন নারীর কাছে সঙ্গ করলে, একদিন যদি কোনো পুরুষ নারী সঙ্গ করে, একবারে যতটুক পিতৃসত্তা যায় ওর মধ্যে 5 থেকে 6 কোটি সন্তান থাকে। একবারে 5 থেকে 6 কোটি সন্তান মারা যায়। তাহলে 90 বছর ধরে যদি মাছ মাংস খাও, যে কটা জীব নষ্ট না করো, একদিনে 1 সেকেন্ডে তুমি তার কয়েকশো গুণ জীব একদিনে নারীর কাছে নষ্ট করো। 5 থেকে 6 কোটি জীব। পুরুষ যতটুক পিতৃসত্তা নারীর কাছে দেয়, তার মধ্যে 5 থেকে 6 কোটি সন্তান থাকে। একটা নারী 1-2 সন্তান গ্রহণ করতে পারে, তাই যমজ হয়, একটা হয়। যদি একটা নারী গ্রহণ করতে পারতো, তাহলে একবারে একটা নারীর সন্তান হতো 4 থেকে 5 কোটি। তাহলে সারা জীবনে মাছ মাংস খেয়েও তুমি 64,000 খেতে পারো, আর একদিনে একবার সঙ্গ করলে 4 থেকে 5 কোটি শুক্রকীট নষ্ট হয়। মতুয়ারা কি পারে জানো? ওই মাছ মাংস খাইয়ে ওই মূল সত্তাটাকে ধরে রাখে। এরা খেয়ে ধরে রাখতে পারে, এদের ক্ষয় নাই। এরা মূল সত্তা ক্ষয় করে না। তার গোসাই সৃষ্টি রক্ষার জন্য একদিন নারীর কাছে গেছিল। যেদিন প্রসব ব্যথা ওঠে, দরজায় দাঁড়ায় তার গোসাই ওনার স্ত্রীকে বলেছিল, আজকে থেকে তুই আমার মা। জগতের নারী সবাই যেমন আমার মা, তুইও আমার মা। কথা দিলাম আমি তারক জীবনে আর তোর দ্বার পরিগ্রহ করব না। সেই দিন থেকে আমার তারকার নারী সঙ্গ করে নাই। আমার অশ্বিনী গোসাই একটা কন্যা সন্তানের পরে, আর পরবর্তীতে অমূল্য গোসাই ওনার সন্তান, এই 2 জন ছাড়া আর নারী সঙ্গ করে নাই। বিচরণ পাগল একটা ছেলে, মহানন্দ পাগল, তারপরে নারী সঙ্গ করে নাই। একটা ছেলে আর একটা মেয়ে ছিল বোধহয়। এরা সৃষ্টি রক্ষার জন্য নারী কাছে গেছে, মাছ মাংস সব খেয়েছে, কিন্তু ওই খাওয়ার পরে যা উৎপন্ন হয়েছে 1 বিন্দু করে নাই ক্ষয়। এই জন্য এরা মহাজন মহাপাগল। আর তোমাকে বইটা কি নিরামিষ খাইয়ে ধরে রাখতে পারো না, আর একজনের দাঁড়িয়ে ঢালিয়ে দাও, কি হবে সাতা? আর মতুয়ারা মাছ মাংস খাইয়ে ধরে রাখতে পারে, এই জন্য এদের এত পাওয়ার। এখনো যদি মতুয়ারা এরা চেষ্টা করে যে কোনো সময় মরা মানুষ বাঁচাইতে পারে, এখনো যদি মতুয়ারা চায়, এখনো মরা বাঁচে। কে বলেছে মরা বাঁচে না? এখনো এমন এমন মানুষ আছে, হয়তো কারো কাছে ধরা দেয় না, গোপন ঘরে আছে তারা। তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায় না। ওই প্যান্ট জামা পরে থাকবে, স্যুট প্যান্ট পরে থাকবে, জঙ্গলে অরণ্যে বসে থাকবে, কাউকে ধরা দেবে না যে আমার মধ্যে সেই সত্তা আছে। তারা গোপনে থাকে, গোপনে থাকে। তাহলে বনের পক্ষীও কথা শোনে, বনের বাঘেও কথা শোনে।